RFL ওয়াটার পাম্প, পানি দেবে টেনশন নয়। একটি ভূখণ্ডকে বাঁচিয়ে রাখতে বিকল্প নেই জলাভূমির, কিন্তু আইনের ফাঁক ফোকর আর প্রয়োগের উদাসীনতার কারণে স্বাধীনতার ৪৫ বছরে সুজলা সুফলা বাংলা হারিয়েছে অন্তত ৭০,০০০ হেক্টর জলাভূমি। বিশেষজ্ঞরা বলছেন আইনের সংস্কার জরুরি, কিন্তু রাজুক বলছে সবচেয়ে বড় সমস্যা সমন্বয়হীনতা। রাজধানী ঢাকার জলাভূমির বর্তমান চিত্র খোঁজার চেষ্টা করেছেন সহকর্মী আজহার লিমন, ছবি তুলেছেন কামাল হোসেন। বকের পায়ে ঠাঁই পাবার মতো গভীরতা কিংবা ডিঙি নৌকার চলাচল, এজন্য জীবন আর জলের আধার জলাভূমির উৎকৃষ্ট উদাহরণ। রাজধানীর আশুলিয়া, সাতারকুল, খিলক্ষেতের কিছু এলাকায় এখনো চোখে পড়বে এমন দৃশ্য। গুগল আর্থের ২০০৩ সালের ছবিতে দেখা যাচ্ছে খিলক্ষেত আর সাতারকুল এলাকার বিস্তীর্ণ জলাভূমি। ২০০৬ সালে এই এলাকার ভরাট শুরু হয়। ২০১৫ এর ছবিতে দেখা যায় ভরাট হয়ে গেছে সম্পূর্ণ অঞ্চল। বর্তমানের চিত্র দেখে বোঝাই যাবে না এখানে কখনো জলাশয় ছিল। আমার পেছনে বুড়িগঙ্গার যে তীরবর্তী অঞ্চল দেখছেন, তা ছিল একসময় বিস্তীর্ণ জলাভূমি, কিন্তু পরিবেশ আইন অমান্য করে এখানে যেমন চলেছে দখলের মহোৎসব, তেমনি গড়ে উঠেছে বড় বড় আবাসন প্রকল্প। স্থানীয়রা বলছেন কখনো বালু বিক্রির নামে, আবার কখনো কোনো অজুহাত ছাড়াই চলছে দখল বাণিজ্য। সাইডে সবই পানি আসছিল, বালুদা বইরা হালানোর পরে আশেপাশে যা আছে সব ভরাট হয়ে গেছে। খেত খোলা ছিল, জুয়ারের পানি উঠতো, ধার থাকতো, ওই হাউজিং এলাকা জায়গা থেকে বইরা হয়েছে। ছোটবেলায় ছিল কিনা নদী, পানি ছিল, ট্রলারতে আসা যাওয়া করছে, করা লাগছে নৌকা দিয়ে। ত্রুটিপূর্ণ সীমানা নির্ধারণ করা হচ্ছে, ফলে নদী থেকে জলাভূমিগুলি বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। জলাভূমি নিয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য না থাকলেও বেসরকারি সংগঠনগুলো বলছে ৩৮ বছর আগেও রাজধানী ও এর আশপাশের এলাকায় জলাভূমির পরিমাণ ছিল প্রায় ৩,০০০ হেক্টরের কাছাকাছি। বিশেষজ্ঞরা বলছেন গত ১.৫ যুগেই এর পরিমাণ কমেছে অন্তত ৮৪%। জলাধারগুলো সংরক্ষণের জন্য আইন একেবারে নেই তা না, আইন যেগুলো আছে সেগুলো আমি মনে করি যথেষ্ট না। আরো মানে সুনির্দিষ্ট, আরো শক্ত আইন থাকা দরকার। ওয়েটল্যান্ডকে যখন আপনি ওয়েস্টল্যান্ড হিসেবে সংজ্ঞায়িত করবেন, মানসিকভাবে দিগ্ভ্রান্ত হবেন, ততক্ষণে আপনি ওয়েস্টল্যান্ডগুলো হারাবেনই। সবাইকে ছাপিয়ে রাজুককে কি কারণে আবাসন প্রকল্পে নিমগ্ন হতে হবে, আর এর ফলে রাজুকের যে মূল কাজ পরিকল্পনা প্রণয়ন এবং উন্নয়ন নিয়ন্ত্রণ, সেই কাজটা থেকে আমরা সাংঘাতিকভাবে বঞ্চিত হয়েছি। তবে রাজুক বলছে সবথেকে বড় ঘাটতি সমন্বয়ের। শুধু রাজুক একা এটি বোধহয় সম্ভব নয়। আমরা অভিযান করছি, আবারও তারা নাগরিকদের সচেতনতা দরকার আছে, এবং আরও যে সংস্থাগুলো এর জন্য দায়িত্ব আছে তাদের মধ্যেও তারাও একটি কাজ করবে, এবং সকলের সম্মিলিত প্রচেষ্টা এবং সমন্বয়ের মধ্য দিয়ে আমাদের কাজটি করতে হবে। ভূগর্ভস্থ পানির প্রধান উৎস জলাভূমি সহ ভূপৃষ্ঠের বিভিন্ন জলাধার। বিভিন্ন সংস্থার তথ্য মতে গেল ১.৫ দশকে রাজধানীর ভূগর্ভস্থ পানির স্তর নেমেছে কমপক্ষে ২.৫ মিটার। আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা। অস্থির বাজারে প্রায় প্রতিদিনই বাড়ছে সব ধরনের চালের দাম। রাজধানীর আড়তগুলোর অভিযোগ, মিল মালিকরা বিপুল পরিমাণ ধান মজুত করা নিয়ন্ত্রণে আসছে না বাজার। অভিযোগ অস্বীকার করে মিল মালিকদের দাবি, ধান উৎপাদন কম হওয়ায় বাড়ছে চালের দাম। যদিও সরকার বলছে আমদানি শুল্ক বাড়ানোয় ব্যবসায়ীদের সিন্ডিকেট ধানের সংকট তৈরি করছে। তবে কৃষক চলতি বছর ফসলের ন্যায্য মূল্য পাচ্ছে বলে দাবি করেছেন খাদ্যমন্ত্রী। জুবার ফয়সালা রিপোর্ট। মাসখানেক আগেই শুরু হয়েছে আমন ধানের ভরা মৌসুম। সাধারণত নতুন ধান ওঠার সঙ্গে বছরের এ সময়টাতে বেড়ে যায় নতুন চালের সরবরাহ, ফলে কিছুটা কমে যায় পুরনো চালের দামও। কিন্তু চলতি বছর বাজার দেখাচ্ছে এক ভিন্ন রূপ। গেল ১ মাসে পাইকারি পর্যায়ে বস্তা প্রতি চালের দাম বেড়েছে ২০০ থেকে ৪৫০ টাকা পর্যন্ত। ১২৫০ টাকার মোটা চালের বাজার দর এখন ১৭৫০ টাকা। নাজিরশাইল, মিনিকেট আর ২৮-এর মতো চাহিদা সম্পন্ন চালের দাম বেড়েছে কেজিতে ৭ থেকে ১০ টাকা পর্যন্ত। আড়তগুলোর অভিযোগ, মিলারদের কারসাজিতেই অস্থির চালের বাজার, যদিও তা মানতে নারাজ মিল মালিকরা। চাল নিছি ৪২ টাকা, ৪৩ টাকা, এখন চাল নিলাম ৪৫ টাকা। এখন কত বেচবো আমি? বড় বড় মিলপাটিরা এক লোক সব ধান কিনে লায়, যার জন্য চালের বাজার বেশি। আমাদের তো হাত নেই, মিলাররা বলতে পুরান ধান শর্ট, চালের দাম ওর সপ্তাহে গেলেই বস্তায় ৫০টা, ২৫টা, ৩০টা, ৪০টা বাড়ে। গত সিজনে কৃষকরা মোটা ধানের বাজার না পাওয়ার কারণে মোটা ধানের উপরে আবাদে তারা নিরুৎসাহিত হয়েছে। তো আমরা আশা করি যে এই ঘাটতিটা আগামী বছর আর থাকবে না, কৃষকরা যদি মোটা ধানের উপরে আবাদের উপরে একটু নজর দেয়। ধারাবাহিকভাবে চালের দাম বৃদ্ধির পেছনে ব্যবসায়ী সিন্ডিকেটের যোগসাজশ দেখছে সরকারও। বিপরীতে কৃষকরা লাভবান হচ্ছে বলেও মনে করছেন খাদ্যমন্ত্রী। চালের বাজার একটু উঠানামা করছে, এটা সত্য, এবং একটা কৃত্রিম সংকটের সৃষ্টি করার চেষ্টা করছে একটা গোষ্ঠী,
এটা অসত্য। 25% ট্যারিফ আরোপ করার ফলে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীরা ভারত থেকে চাল আনা তাদের বন্ধ হয়ে গেছে। ওই অসাধু ব্যবসায়ীরা এখন বাংলাদেশের চালের বাজারকে একটু অস্থিতিশীল করার চেষ্টা করে। তাদের ষড়যন্ত্র কোনো কাজ হচ্ছে না। এখন চালের বাজারটা যেরকম উঠানামা করছে, যেই অবস্থা, তাতে করে বরং কৃষকরা লাভবান হচ্ছে। চলতি অর্থ বছরে দেশে মোট চাল উৎপাদনের সরকারি লক্ষ্যমাত্রা 5,23,000 মেট্রিক টন, যার মধ্যে শুধুমাত্র আমন মৌসুমেই উঠে আসবে 2,60,000 টন চাল। জুবাইর ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। দেখছেন সময় সংবাদ। টেল সুপ্রিম চেয়ারের পারফেক্ট শেপ আর ডিজাইন আপনাকে দেয় 100% কমফোর্ট। টেল সুপ্রিম চেয়ার। প্রেমের অভিনয় করে বগুড়ার সারিয়াকান্দিতে কলেজ ছাত্রীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় গ্রেফতার 2 জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। বগুড়ার ম্যাজিস্ট্রেট আদালতে জবানবন্দি দিয়েছে গ্রেফতার মাসুদ ও তার বন্ধু মামুন। জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে কলেজের সহপাঠীরা। বিস্তারিত মাজিদুর রহমানের রিপোর্টে ছবি তুলেছেন রবিউল ইসলাম। মেয়েকে হারিয়ে দিশেহারা মায়ের আহাজারি কোনো মতেই থামছে না। গত 4 জানুয়ারি সারিয়াকান্দি উপজেলার তরণীহাট ডিগ্রি কলেজে যাওয়ার কথা বলে বেরিয়ে যায় স্নাতক প্রথম বর্ষের ছাত্রী সুরভি আক্তার। লেখাপড়া না জানা দিনমজুর বাবা মেয়ের খোঁজে কলেজে গিয়ে না পেয়ে 6 জানুয়ারি সারিয়াকান্দি থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরে 10 জানুয়ারি সারিয়াকান্দির দুর্গম ধারাবর্ষা চরে কলমি ঝোপে ক্ষত বিক্ষত লাশ পাওয়া যায় সুরভির। সংসারে লেখাপড়া জানা সন্তানকে হারিয়ে নির্বাক পিতামাতা। এমন নৃশংস হত্যাকাণ্ডে প্রতিবেশীরাও হতবাক। আমার মা যেভাবে মারছে, সুরভির মতো এরকম আর কোনো মেয়ের যেন কোনো ক্ষতি না হয়। যারা এই ঘটনা ঘটাচ্ছে আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এ নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে কলেজের সহপাঠীরা। আমরা একসাথে লেখাপড়া করেছি, সে এখন নাই, আমার খুব কষ্ট হয়। তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এটা খুবই ভালো ছিল, আর আমরা চাই মেয়েটা যে খুন করেছে তারা শাস্তি হোক এবং ফাঁসি হোক। সুরভির মোবাইলের কল লিস্ট ধরে ঢাকা থেকে হত্যাকাণ্ডে জড়িত 2 জনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের নাম স্বীকার করে জবানবন্দি দেয় আদালতে। 2 জনের বিজ্ঞ আদালতে কার্যবিধি 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। এর সাথে যে আরো 3 জন আসামি সম্পৃক্ত আছে তাদেরকে গ্রেপ্তারের জন্য আমরা বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করছি। পুলিশ এ পর্যন্ত মাসুদ রানা, মামুন আহমেদ ও সাইদুর রহমানকে গ্রেপ্তার করেছে। পলাতক রয়েছে আব্দুল হান্নান, কালুমিয়া এবং রেজাউল করিম। এদের সবার বাড়ি সারিয়াকান্দি ও পার্শ্ববর্তী ধুনট উপজেলায়। মাজিদুর রহমান, সময় সংবাদ, বগুড়া। দেখছেন সময় সংবাদ। এখানে রিচার্জ হবে? কথা বলবো। এই যে টাকা রিচার্জ। কত টাকা? 100 টাকা। থ্যাংক ইউ। আপনি তো আমার জীবিত ভাই। আসেন একটা সেলফি তুলি। দোস্ত, প্রতি 2 জনে একজনের হাতে বাংলাদেশের 1 নাম্বার নেটওয়ার্ক। সম্ভব না রে, এত সম্ভব না, এত কমে এত কিছু সম্ভব না। ঝকঝকে ডিসপ্লে, ঝকঝকে ক্যামেরা আর স্টাইলের কম্বিনেশনে গ্রামীণফোন ও লাভা নিয়ে এলো অবিশ্বাস্য কম মূল্যে আইরিস 605 ও 821 স্মার্টফোন। সাথে থাকছে 1 GB ইন্টারনেট ফ্রি। এবার আনলিমিটেড সম্ভাবনায় চলো বহুদূর। গ্রামীণফোন। নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে শিক্ষার্থী ভিসায় বাংলাদেশ থেকে যাওয়া এক যুবককে আটক করেছে ইমিগ্রেশন কর্তৃপক্ষ। আটক যুবকের বাড়ি চট্টগ্রাম শহরের বায়জুদ বোস্তামি এলাকায় বলে তার পারিবারিক একটি সূত্র থেকে জানা গেছে। তার মুক্তির বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে বলেও জানান তার আইনজীবী। আটক যুবকের ইংরেজিতে দুর্বলতা এবং কথাবার্তায় শিক্ষার্থী ভিসার বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় তাকে আটক করা হয় বলে জানা গেছে। এদিকে আটক যুবকের মুক্তির বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ করা হচ্ছে বলে জানিয়েছেন নিউ ইয়র্কে নিযুক্ত বাংলাদেশ কনসুলেটের ডেপুটি কনসাল জেনারেল শাহিদুল ইসলাম এবং থার্ড সেক্রেটারি আসিফ আহমেদ। যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞার পর দেশটির বিমানবন্দরগুলোতে 7টি মুসলিম দেশের নাগরিকদের আটকের ঘটনায় চরম আতঙ্কে দিন পার করছে প্রবাসী বাংলাদেশিরা। এমনকি যুক্তরাষ্ট্রের বাইরে যেতেও ভয় পাচ্ছেন তারা। নানা হয়রানি সহ ধরপাকড়ের আশঙ্কায় বাংলাদেশি অধ্যুষিত ব্যবসা কেন্দ্রে কমে গেছে প্রবাসীদের আনাগোনাও। নিউ ইয়র্ক থেকে শিহাবুদ্দিন কিসলুর পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট।
25 জানুয়ারি সিরিয়া, ইরাক, ইরান সহ মুসলিম সংখ্যাগরিষ্ঠ 60টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপরই এসব দেশের বিভিন্ন ধরনের ভিসা এবং এমনকি গ্রিন কার্ডধারীদেরকেও যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা দেওয়া হয়। তালিকায় বাংলাদেশের নাম না থাকলেও মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হওয়ায় ধরপাকড় সহ নানা আতঙ্কে দিন পার করছেন বাংলাদেশি প্রবাসীরা। আরও কয়েকটি দেশের ওপর নিষেধাজ্ঞা জারি করা হবে। সোমবার হোমল্যান্ড সিকিউরিটির সেক্রেটারি জন কেলির এমন তথ্যে এ শঙ্কা আরও বেশি জেঁকে বসেছে। বাংলাদেশ একটা মুসলিম কান্ট্রি, আরও যে 7টা মুসলিম কান্ট্রি আছে সেগুলো যেহেতু নিষিদ্ধ করছে, সো এক্স্যাক্টলি বাঙালিদের মধ্যে একটা আতঙ্ক আছেই। এখানে যারা সিটিজেন এজ ওয়েল এজ যারা গ্রিন কার্ড হোল্ডারদারি, তাদের মধ্যেও একটা আতঙ্ক আছে। বাঙালির চেয়ে আমি মুসলমান হিসেবে বেশি আতঙ্কিত। ট্রাম্প সে ফুললি রেসিস্ট। তা আমিও নেক্সটে আসতে পারবো কিনা ওইটার সবচেয়ে বড় আতঙ্কে আছি। এখন যারা নর্মালি আছে, আমার বন্ধুরা টিকিট চেঞ্জ করছে। যুক্তরাষ্ট্রে আবার প্রবেশ করতে পারবেন না এই শঙ্কায় অনেকেই দেশে যাওয়ার কর্মসূচি বাতিল করেছেন বলে জানালেন goDhaka.com-এর জ্যেষ্ঠ ব্যবস্থাপক। 2 দিনে যেটা আমরা দেখছি যে কোনো কল তো আসছেই না নতুন রিজার্ভেশনের জন্য, বরং পুরানো যাদের ছিল এই 2-1 দিন যাওয়ার জন্য তারা অনেকে ক্যান্সেল করেছে। যুক্তরাষ্ট্রে প্রায় 35 লাখ মুসলমান বসবাস করেন, যা মোট জনসংখ্যার 1%। আর দেশটিতে 5 লাখের বেশি বাংলাদেশি প্রবাস জীবনযাপন করলেও গ্রিন কার্ডধারী রয়েছেন 2 লাখ। সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। সবার উপরে মানব ধর্মকে সামনে রেখে ঐক্যবদ্ধ হয়ে ভালো কাজ করার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর আ.ম.স. আরেফিন সিদ্দিক। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের আয়োজনে আন্তঃধর্মীয় সম্প্রীতি সপ্তাহ উপলক্ষে সংক্ষিপ্ত সমাবেশ ও র্যালি উদ্বোধন করে তিনি একথা বলেন। সমাবেশ শেষে র্যালিটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে। এ সময় তিনি বলেন, ধর্মের নামে কেউ অধর্ম করলে তা কোনো ধর্মই স্বীকৃতি দেবে না। ধর্ম কখনোই সন্ত্রাসী কর্মকাণ্ডকে প্রশ্রয় দেয় না বলেও মন্তব্য করেন উপাচার্য। আসুন আমরা সবাই মিলে যে যে ধর্মে বিশ্বাস করি, যে যে ভাষায় কথা বলি, যে যে জাতিত্বের পরিচয় দিয়ে পৃথিবীতে পরিচিত হই, এই সব কিছুর মধ্যে আমাদের মানব পরিচিত। আমরা সব মানুষ, সেই দর্শন নিয়ে, সেই বিশ্বাস নিয়ে আমরা এগিয়ে যাব।